শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সবাই সবকিছুই বলতে চায়, কিন্তু বসুন্ধরার কথাটি মুখে নিতে চায় না। গতকালকে দেখলাম বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে, বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখলাম যে বসুন্ধরার নামটা নিতে খুব কষ্ট হচ্ছে সবার। কেউ বলছেন যে বড় শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু বলছেন, কিন্তু বসুন্ধরার বিভিন্ন জায়গায় দেখলাম ইভেন যে যার অভিযোগ যে বসুন্ধরার মালিকের ছেলে, যিনি ম্যানেজিং ডাইরেক্টর, তার ছবিটা পর্যন্ত অস্পষ্ট করে রাখা হয়েছে, অথচ মেয়ের ছবিটা, যে মেয়েটা ভিকটিম, তার ছবিটা পরিষ্কার করে দেয়া আছে। এইভাবে যদি হয়, আমি এই কারণে আজকে এই ভিডিওতে আসতে বাধ্য হলাম যে এইরকম একটা দেশ সারা সব মানুষ এইভাবে বন্দী থাকতে পারে না। আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন, এই মামলাটি এইরকম, এই যে বসুন্ধরার বিরুদ্ধে কত যে অভিযোগ, এই বসুন্ধরার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করে, বিভিন্ন জায়গায় বিল্ডিং বানানোর অভিযোগ। এই বসুন্ধরার মালিকের ছেলেদের বিরুদ্ধে আপনারা জানেন যে সাব্বির হত্যা মামলায়ও বিভিন্নভাবে আপনারা জানেন যে হত্যার অভিযোগ ছিল, এখান থেকে তারা খালাস হয়েছে। আমার কথা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি তাদেরকে কি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে যে বিভিন্ন যারা শিল্প প্রতিষ্ঠান আছেন তারা বছরে অন্তত 2-3টা মার্ডার করতে পারবেন, বা এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আসলে কোনো অসুবিধা হবে না? আরে এগুলা তো জানা অভিযোগ, আর অজানা অভিযোগ যে কত আছে, কত মানুষের এই আর্তনাদ, এরকম শিল্প প্রতিষ্ঠানের আর্তনাদ যে আসে নাই বাইরে, এটার কোনো সীমাই নাই। আমি একটা কথা বলতে চাই, কালকে দেখলাম যে মামলা হয়েছে, তার পরিবার মামলা করছে হচ্ছে গিয়ে আত্মহত্যার প্ররোচনা। আমি এখনই শিওর হলেন কিভাবে যে এটা আত্মহত্যার প্ররোচনা? তাকে যে এইভাবে ফ্যানের মধ্যে ঝুলাই দেওয়া হয় না, এটাই নিশ্চিত হইলেন কিভাবে? আপনারা যারা বারবার বলছেন যে এটা আত্মহত্যার প্ররোচনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আরে আগে তো হবে তার হত্যাকাণ্ডের মামলা, তার তো হত্যাও তো হইতে পারে, এটা তো হত্যাকাণ্ড হওয়া সম্ভব। আমি তো মনে করি তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের মামলা হওয়া দরকার ছিল। হত্যাকাণ্ডের মামলা হইলেই তো পরিপূর্ণ তদন্ততে বেরিয়ে আসতো। আর আত্মহত্যার প্ররোচনা বলতে আমার জানা মতে কোনো আইনই নাই যে যেখানে আত্মহত্যার প্ররোচনা আছে, যে আত্মহত্যার সহযোগিতা। আর আত্মহত্যার সহযোগিতা করতে গেলে এত কঠিন হবে এই অভিযোগটা প্রমাণ করা এই বসুন্ধরার মালিকের ছেলের বিরুদ্ধে, যে আমি দেখবেন যে আবারও তার খালাস হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। এইখানে স্পষ্ট আমি আজকে তার মুনিয়া যে মারা গিয়েছে, তার বোনের স্টেটমেন্ট শুনলাম, যে এখানে বলা আছে যে তার পা বিছানার উপর নাকি পাওয়া গেছে, যে বিছানার উপর যদি থাকে তাহলে তো অনেক সন্দেহ তীর তাদের দিকে যায় যে এটা মার্ডারও হইতে পারে। সুতরাং এখনই যারা ভাবতেছেন যে এটি একটি আত্মহত্যার প্ররোচনা, এটা ভাবার কোনো কারণ নাই। এটা পরিপূর্ণ তদন্ত যদি হয়, সুষ্ঠু তদন্ত যদি হয়, কারণ এমনিতেই সবার একটা সন্দেহ থাকে যে এই ধরনের ধনী লোকের বিরুদ্ধে কেউ কথাও বলতে চায় না, কেউ শত্রু কিনতে চায় না। আমি নিজে যে শত্রু কিনতেছি এটা বেশিরভাগ মানুষ হয়তো চান না, কিন্তু মৃত্যু তো একদিন না একদিন হবে, হয় করোনায় হবে, নাহলে কোনো না কোনো কিছুতে হবে। কিন্তু তাই বলে এত বড় পাপ আপনি কথা বলবেন না, প্রতিবাদ করবেন না। আমি যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো যে আজকে যদি আমি একটা অপরাধ করতাম তাহলে প্রথমেই চলে আসতো যে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক আজকে অমুক করেছেন, ব্যারিস্টার সুমন এই করেছেন। আজকে যখন মামুনুল সাহেবের বিরুদ্ধে যখন অভিযোগ ছিল, আপনারা নিয়ে আসছেন, তারও অপরাধের বিষয় আপনারা নিয়ে আসছেন, আনেন। তাইলে বসুন্ধরার কথা বলেন না কেন? বসুন্ধরাতে এত ঝামেলা কেন? কারণ দেখেন, বাংলাদেশটা টাকার পিছনে এত নষ্ট হয়ে গেছে যে টাকা হইলে বাংলাদেশে এখন সব পাওয়া যায়। তারপর আমি একটা কথা বলতে চাই যে মুনিয়া হচ্ছে কি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আর আমি আশ্চর্য হয়েছি যে মুক্তিযোদ্ধার সন্তানেরা যেভাবে আজকে মারা যাওয়ার পর একটা মানববন্ধন আমি মুক্তিযোদ্ধার সন্তানদের দেখি না, অথচ কোটা আন্দোলনে দেখা যায় ওনারা আন্দোলন করেন। এটা যৌক্তিক আন্দোলন, আপনারা আন্দোলন করেন, কিন্তু মুনিয়ার পক্ষে একটা মানববন্ধন আমি মুক্তিযোদ্ধার সন্তানদের দেখি নাই। আমার কষ্ট লাগছে এই কারণে, উনি মুক্তিযোদ্ধার সন্তান। এবং আরেকটা জিনিস আপনারা জানেন কিনা যে মুনিয়ার বাবা মা কেউ পৃথিবীতে নাই। এই এতিম মেয়ের জন্য আমি সিদ্ধান্ত নিছি যে যদি এর চেয়ে ভালো আইনজীবী তারা আমার চেয়ে না পান, তাহলে আমি তাদের পক্ষে, এই মুনিয়ার পক্ষে দাঁড়াইতে চাই, তার পরিবারকে আমি আইনি সহযোগিতা দিতে চাই। এবং আমি আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই আমার আবেদন নিবেদন থাকবে যে নেত্রী, আপনি তো যুদ্ধাপরাধীদেরকেও 30-35 বছর পরে, এত শক্তিশালী মানুষ ছিল যারা, তাদেরকেও বিচারের মুখোমুখি করেছেন। আমার বিশ্বাস যে জনগণের যে প্রত্যাশা আপনার উপর, বসুন্ধরা হোক আর যেই শিল্প প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের যে কোনো ধরনের অপরাধ, আপনি যতদিন পর্যন্ত নেতা হিসাবে থাকবেন, নেতৃত্বে থাকবেন, নিশ্চয়ই তাদের বিচার এই মাটিতে হবে এবং সুষ্ঠু বিচার হবে, এবং জনগণের সামনে এটা প্রমাণিত হবে যে আপনি কোনো কিছুতেই পিছপা হননি, সে যেই হোক না কেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে এই এতিম মেয়েটির পক্ষে দাঁড়ানোর জন্য, দলমত নির্বিশেষে এই এতিম মেয়েটির, এই মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই শুনলেন ব্যারিস্টার সুমনের কথা, যে বর্তমানে যে একজন এতিম মেয়ে, যার মা বাবা নেই, শুধু বোন আছে, আমাদের বোন মুনিয়া, যাকে গুলশান ফ্লাডে
ঝুলন্ত অবস্থায় লাশ হিসেবে পাওয়া গেছে। সেই মুনিয়ার জন্য যদি সঠিক বিচার না হয়, সঠিক আইন না পাওয়া যায়, তাহলে ব্যারিস্টার সুমন তার জন্য লড়বে, এই ভিডিওতে আমরা শুনতে পাচ্ছি। আর মুনিয়া বেগম হচ্ছে একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আজকে কত মুক্তিযোদ্ধারাই আছে, মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশে বেঁচে আছে, কেউই তার জন্য একটা মানববন্ধন করছে না। একটা অসহায় নিরীহ মানুষকে এভাবে আত্মহত্যার জন্য প্ররোচনা দিবে বা হত্যা করা হয়েছে, সেই নারীর জন্য আজকে কেউ কোনো আন্দোলন করতেছে না, শুধু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন হচ্ছে, কিন্তু কোনোভাবে মাঠে নেমে কোনো একটা মানববন্ধনও করা হচ্ছে না। প্রিয় দর্শক, আসলে বাংলাদেশটা কি হচ্ছে? বড় বড় আলেমদেরকে বিচার করানো হচ্ছে অপরাধ অভিযোগ দিয়ে, কিন্তু আজকে মুনিয়ার জন্য কোনো কিছু করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনোভাবেই এই যে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহান আনবিরকে গ্রেফতার করছে না, এবং অনেকেই বলছে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো সবাই আমরা এখনো সুচ্চার থাকব যেন এই মুনিয়ার বিচারটা অতি দ্রুত হয়। সম্মানিত দর্শক, মুনিয়ার বোন আজ রাতে লাইভে এসে কিভাবে তাকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বা হত্যা করা হয়েছে সেই বিষয়ে অনেকগুলো বর্ণনা দিচ্ছে। আসুন আমরা মুনিয়ার বড় বোনের কণ্ঠে একটি লাইভ ভিডিও দেখি। এরপর আরেকটি নিউজ আপনাদের দেখাবো। ভারতে একটি হাসপাতালে কুকুর মানুষের লাশ খাচ্ছে দিনের বেলা। এমন একটা কিসের জন্য সেই ব্যাখ্যা আপনাদেরকে করব। আসুন মুনিয়ার বোনের একটি বক্তব্য শুনি। তারপর আমি তাকে অনেক বুঝাইছি, আমি বলছি তুমি থাকো, আমি তোমাকে এসে নিয়ে যাচ্ছি, তুমি একটু রেডি হও, তোমাকে আপু এসে নিয়ে যাচ্ছি, কুমিল্লা নিয়ে আসবো। পরে বলে যে আমি তো তোমার সাথে অনেক অভিমান করে চলে আসছি। আনবিরের সাথে যখন গেছে তখন আমি তাকে অনেক বকাঝকা করছি, অনেকদিন ওর সাথে কথা বলি নাই, জিদ করে। তার অনেক অভিমান, সে এখন আমার কাছে কিভাবে আসবে, খুব লজ্জা কাজ করতেছিল। আমি তাকে পরে ইজি করছি, অনেক বুঝাইছি। বুঝানোর পর সে বলছে ঠিক আছে ওকে আসো। তখন বসে এরপর সে 11টা তখন সে 10:30 কি 11টার দিকে, তখন আমি অফিসে, সে আবার ফোন দেয় যে তোমরা কখন আসবা, আপু আমার অনেক বিপদ, তুমি যদি এখন না আসো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমার অনেক বিপদ, তুমি বুঝতেছো না, তুমি তাড়াতাড়ি আসো। তখন আমি সাথে সাথে বের হয়ে আমি গাড়ি ঠিক করতে করতে দেরি হয়ে যায়। তখন আমি 1:30টার দিকে রওনা হই। 1:30টার দিকে রওনা হওয়ার পর পৌঁছাতে 4:15 হয়ে যায়। 4:15-তে যাওয়ার পর তার বাসার কলিং বেল দিয়ে যাওয়ার আগে অনেকবার ফোন করেছি, অগণিতবার ফোন করেছি। আমার 2জন কাজিন ছিল সাথে, তারাও ফোন করেছে, ও কোনো ফোন ধরেনি। তো সবাই বলতেছে নিশ্চয়ই ও ঘুমাচ্ছে। তো এরপর দরজা নক করার পর কলিং বেল নষ্ট হয়ে গেছে। এরপর নিচে গেছি, নিচে যাওয়ার পর গার্ড রুম থেকে ইন্টারকম কল করেছে, তাও কোনো রেসপন্স নাই। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তখন বাসার ফ্ল্যাটের মালিকের ওয়াইফ শারমিন, ওনাকে ফোন করি। উনি তখন বললেন আমাদের এক্সট্রা চাবি নাই, সব চাবি মুসারাতকে দেয়া হয়েছে। এরপর ওনার হাজবেন্ডের সাথে কথা বললো। ওনার হাজবেন্ড আমার সাথে কথা বলে সাজেস্ট করলেন যে একটা মিস্ত্রি আনার জন্য, তালা ভাঙার মিস্ত্রি এনে দরজা ভাঙার জন্য পরামর্শ দেন। পরে ম্যানেজার, ওই বিল্ডিং এর ম্যানেজার তালা ভাঙার জন্য লোক আনার পর অনেক বাড়ি দিয়ে ভাঙছে, তো অনেক সাউন্ড হয়েছে। তখনও যখন মুসারাতের কোনো সাউন্ড পাচ্ছি না, তখন আমরা অনেক ভয় পাচ্ছিলাম। তখন আমার কাজিন, আমরা সবাই কান্নায় অলরেডি, মানে আমাদের অনেক ভয় কাজ করতেছিল। এইভাবে একটা মানুষ তো ঘুমাইতে পারে না, যে মানে এত জোরে শব্দ হচ্ছিল, ও কোনো রেসপন্স করতেছিল না। পরে আমরা ভয় পাচ্ছিলাম কি হচ্ছে। এরপর তালা ভাঙার পর আমরা দূর থেকে দেখছি ও ঝুলন্ত অবস্থা, আমরা বাইরে থেকে এই রুমের মধ্যে দেখতে পাইছি। পরে আমাদের আর কিছু সেন্স ছিল না। পরে আমরা নিচে নিয়ে গেছে, আমরা ওই বাসায় কেউ ঢুকি নাই। তো বন্ধুরা শুনলেনই তো তার বোনের কণ্ঠে, যে আমরা গতকালকে পত্রিকায় যে বক্তব্যটা দেখছিলাম সেই বক্তব্য উনি লাইভে এসে দিয়েছে। তো সম্মানিত দর্শক, আসলে একজন এতিম
মিসকিন, যার মা নেই বাবা নেই, সে মুনিয়া হয়তো ভুলের কারণে এরকম প্ররোচনায় পড়েছে, টাকার লোভে বা বড় লোকের ফাঁদে পড়ছিল, সেই কারণে কিন্তু আজকে এই মুনিয়ার একটা প্রাণ ঝরে গেছে। সম্মানিত দর্শক, মুনিয়ার বোনের কণ্ঠে আমরা শুনছিলাম এমনই একটি বক্তব্য। তো আমরা সবাই বাংলাদেশের প্রতিটি মানুষ চাই এর যেন সঠিক বিচার হয় এবং এর বিচার যেন এই বাংলার মাটিতে হয় এবং সে যত বড়ই হোক না কেন। আমি আরো পত্রিকা দেখতে পাচ্ছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে সে যত শক্তিশালী হোক এই মুনিয়ার বিচার করবে। তো আমরা বাংলার মানুষ দেখব এর বিচার কতটুকু সঠিকভাবে হয়। সম্মানিত দর্শক, তো এই প্রসঙ্গ আমরা শেষ করলাম। এবার আসুন, ভারতে যে মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, আমরা অনেকদিন দেখেছি মসজিদ পুড়িয়ে ফেলা হয়েছে। তো সেখানে কিন্তু করোনার যে একটা প্রভাব অনেক বিস্তার ঘটছে। আসুন আমরা দেখি যে একটা হাসপাতালে একটা মানুষকে কিভাবে কুকুর খাচ্ছে এবং সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার মনে হয় এটি আল্লাহ তাআলার একটি গজব শুরু হয়ে গেছে। তো সবাই ভিডিওটি আসুন দেখি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।